বাচ্চাটি ছিল ধনী পরিবারের একমাত্র সন্তান, কিন্তু ওর জীবনে একটাই অভাব ছিল, ওর মা নেই। আর এই জন্য প্রত্যেকদিন বাবার কাছে বায়না ধরে ওর মাকে এনে দিতে, কিন্তু বাবা এখানে নিরুপায়। যার দরুন এর আগে বাচ্চাটি স্কুল থেকে পালিয়ে ও রাস্তায় নেমে পড়ে ওর মাকেও একাই খুঁজবে বলে। আর তখনই বাবার বডিগার্ডরা বাচ্চাটিকে মানে জিসাওকে এখানে সেখানে খুঁজতে শুরু করে। আর ওদিকে জিসাও তো বাড়ি ফিরে যেতে না চাওয়ায় ও পালিয়ে বাঁচতে এখানে সেখানে লুকানোর চেষ্টা করে। আর তখনই হঠাৎ বাচ্চা সহ এক লেডির সাথে ওর ধাক্কা লাগে। আর তাকে দেখতেই তখন জিসাও বলে ওঠে যে আমাকে ওদের হাত থেকে বাঁচাও। আর এদিকে সেই লেডি মানে ইয়ানা পরিস্থিতি খারাপ টের পেয়ে ও দ্রুত জিসাওকে নিজের ব্লেজার দিয়ে ওকে আড়াল করার চেষ্টা করে, যার দরুন বডিগার্ডরা জিসাওকে কোথাও খুঁজে পায় না। তখন তারা অন্যত্রে চলে যায়। আর তখনই ইয়ানা জিজ্ঞেস করে যে কেন তারা ওকে খুঁজছে। তখন জিসাও বলে আমি আমার মাকে খুঁজতে বাড়ি থেকে পালিয়েছি। আমার বাবা খুব পচা, সে আমার মাকে এনে দেয় না। আর তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি আমার মম হয়ে যাও। বাচ্চা ছেলেটি এসব বলতে থাকলে ইয়ানা বলে যে আমি তোমার মম হতে পারি না, তুমি বাড়ি ফিরে যাও, নিশ্চয়ই তোমার বাবা তোমার জন্য খুব টেনশন করছে। কথা বলে ইয়ানা ওর পড়ে যাওয়া ফল উঠাতে থাকলে তখন শিয়ানা এসে বলে যে তোমার কাছে তোমার মা না থাকায় তোমার বাবা যেমন পচা, তেমনি আমার কাছে আমার মা থাকায় আমার বাবা তেমনি পচা। আর তাই জিসাওকে ওদের বাড়িতে ইনভাইট করে এবং বলে যে ওরা দুজন মিলে এখন থেকে ওর মাকে খুঁজে বের করবে। এরপর ইয়ানা ওর মেয়ে শিয়ানাকে নিয়ে চলে গেলে আর তখনই জিসাওর বাবা মিস্টার জিনহো সে দামি গাড়ি থেকে বের হয় এবং ছেলেকে সে এই বোঝানোর ট্রাই করে যে ওর মা খোঁজা খেলা ও কবে বন্ধ করবে। কিন্তু জিসাও বলে যতক্ষণ না তুমি আমার মাকে এনে দাও ততক্ষণ আমি বাড়িতে যাব না, কারণ সবার কাছে মা আছে, শুধুমাত্র আমার কাছে আমার মা নেই। কথা বলে জিসাও শিয়ানাদের দিকে হাত উঠিয়ে দেখালে জিসাওর বাবা তখন মিস্টার জিহো তার ছেলের জন্য সে পিছু পিছু ওদের বাড়িতে যায়। আর এদিকে ইয়ানা ওর বাড়িতে এসে চাবি দিয়ে খুলতে গেলে বাট চাবি কোনোভাবেই তা কাজ করে না এবং অনেকবার ট্রাই করেও তা খুলতে না পারলে আর তখনই ভেতর থেকে ওর স্বামী ওর সমস্ত জিনিসপত্র ঘর থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে যে ওকে ওর মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে চলে যেতে। এবং দেখা যায় যে তার নবাগত স্ত্রীও তার সন্তান সহ এই বাড়িতে এসে উঠেছে এবং এই বাড়িটি এখন সে নিজের স্বামীর বাড়ি বলে দাবি করতে থাকে। আর এই বিষয় নিয়ে ইয়ানা মহিলাটিকে কিছু বলতে গেলে উল্টো সে স্বামীর সামনে মহিলাটি ইয়ানার গায়ে বেশ কয়েকবার হাত তুলে। আর এসবও সহ্য করতে না পেরে ইয়ানা স্বামীর কাছে জবাব চাইলে উল্টো স্বামী ওকে ওর জারজ মেয়েকে নিয়ে অন্যত্রে চলে যেতে বলে। ইয়ানা তখন শিয়ানাকে ওদের একমাত্র মেয়ে বলে পরিচয় দিলে তখন স্বামী বলে যে এই মেয়ে তার সন্তান কোনোভাবেই হতে পারে না, বরং এই ছেলে তার আসল সন্তান। কথা বলে সে তার নিজের ছেলেকে কাছে টেনে আনে। এরপর স্বামী বলে যে এক রাতে সে ব্যবসায়িক একটি চুক্তি করতে ইয়ানাকে সেদিন 6 বছর আগে এক ব্যবসার বেডেওকে পাঠিয়েছিল, কিন্তু ইয়ানা ভুলক্রমে সেদিন তার কাছে না গিয়ে বরং ও অন্য এক লোকের সাথে বেড শেয়ার করায় স্বামী বলে এখন ওর মেয়েকে নিয়ে সেই লোকের কাছে চলে যেতে, যার সাথে ও 6 বছর আগে সেদিন থেকেছিল, কারণ এই মেয়ে হচ্ছে সেই লোকেরই সন্তান। আর এত বছর পর ইয়ানা ওর স্বামীর মুখে এত জঘন্য সত্য জানতে পেরে ওর স্বামীকেও মারতে গেলে আর তখনই মিস্টার জিহো তার ছেলেকে নিয়ে ওই বাড়িতে উপস্থিত হয় এবং তারা ইয়ানাকে ওর ঘরহারা এবং শারীরিক টর্চার করায়। জিনহো বাঁচাতে গেলে হঠাৎই ইয়ানা তার গায়ে এসে পড়ে এবং দুজন দুজনাকে দেখে ওদের খুব পরিচিত বলে মনে হতে থাকে, কেননা তাদের এই স্পর্শ খুবই পরিচিত মনে হচ্ছে। আর এদিকে জিসার তো দেখে খুবই মহা খুশি যে বাবা টাইম মতো ওর মাকে সে সেভ করতে পেরেছে। আর স্বামী ওদের এই অবস্থা দেখে ওদের উপর সে আরো তাল মারতে থাকে যে তবে এই সেই লোক যার সাথে তুমি সেদিন বেড শেয়ার করেছ, আজ সে তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তখন জিসাও বলে যে আমার বাবাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না, সে একজন ধনী ও খুব সাহসী লোক। একথা শুনে ইয়ানার স্বামী হাত উঁচিয়ে সে মিস্টার জিহোকে মারতে গেলে জিহো তখন ইয়ানাকে দিয়ে ওদের উপর ততটাই প্রতিশোধ নেয় যতটা ওর উপর তারা শোধ নিয়েছিল। এরপর সে ওদের উচিত শিক্ষা দেওয়া শুরু করে। এরপর জিসাও বলে যে এবার মাম্মি পাপা তোমরা দুজন বিয়ে করো। একথা শুনে মিস্টার জিহো তখন শুধুমাত্র তার ছেলের ইচ্ছে পূরণ করতে এবং অন্যদিকে ইয়ানার এখন ওর মাথার উপর কোনো ছাদ না থাকায় ও এই দায়িত্ব নিতে রাজি হয়ে যায় এবং তারপরে দুজন রেজিস্ট্রি করে বিয়ে করতে কোর্টে আসে। আর সেখানকার লেডি ওদেরকে দেখে অবাক হয়ে যায় যে এত বড় বাচ্চা থাকার পরও তারা এখন কেন বিয়ে করতে এসেছে, যার ধরুন লজ্জায় দুজনার কেউই এই বিষয়ে কোনো উত্তরই দিতে পারে না। এরপর ওদের বিয়ে হবার পর ছেলে বাবা মায়ের হাত মিল করে দেয় এবং জিসাও শিয়ানাকে ওর বোন এবং নতুন মা পেয়ে ও তাদেরকে বাড়িতে নিয়ে আসে।
আর ওদিকে মিস্টার জিহোর মনে ইয়ানাকে নিয়ে একটু সন্দেহ থেকেই যায় যে এই মেয়ে অন্য কোনো উদ্দেশ্যে হয়তো বাপ ছেলের মাঝখানে এসে কেন আশ্রয় নিয়েছে, যার ধরুন সে সর্বক্ষণ ইয়ানাকে চোখে চোখে রাখার চেষ্টা করে যে ও আসলে ভালো মেয়ে কিনা। এরপর ওদের বাড়ির সামনে এসে জিসাও যখনই এই পুরো বাড়িটি ওদের বলে সবকিছু পরিচয় করিয়ে দিতে থাকে, আর তখনই মিস্টার জিহো ছেলের মুখ চেপে ধরে এবং সেই ইয়ানের দিকে তাকিয়ে বলে যে জিসাও আপনার সাথে মজা করছিল, এসব বলে তার ছেলেকে আবার আড়ালে নিয়ে বোঝাচ্ছে যে তুমি যদি সত্যিকার একজন ভালো মা চাও তবে তাকে এ ব্যাপারে সত্য বলো না যে আমরা ধনী, কারণ তাকে আমার চেক করতে দাও আসলে সে তোমার জন্য ভালো মা হিসেবে উপযুক্ত কিনা। তো বাবার মুখে এমন কথা শুনে তো ছেলে পুরোই অবাক হয়ে যায় এবং বলে যে বাবা তুমি সব ব্যাপারে কেন এত জটিলতা সৃষ্টি করো। এরপর মিস্টার জিহো ওদেরকে একটি অব্যবহৃত সস্তা অ্যাপার্টমেন্টে নিয়ে উঠায় এবং তার আগে ম্যানেজারকে ফোন করে ঘরের সবকিছু ক্লিন করে রাখতে বলে। আর বাবার এসব কাণ্ড কারখানা তো ওদিকে ছেলে তো পুরোই হা হয়ে থাকে। এরপর সবাই মিলে নতুন বাড়িতে থাকতে এলে জিসা বলে যে বাড়িটি অনেক ছোট। ওদিকে ছেলের কথা শুনে তো বাবা চুপ হয়ে থাকে। এরপর জিসাও শিয়ানাকে ওর পাশের রুমে থাকার জায়গা দেখিয়ে দিলে বাবা মাকে ওরা এক রুমে থাকতে দুজনকে একসাথে ঢুকিয়ে দরজা লক করে দেয়। আর দুজন লজ্জায় কিছু বলতে না পারায় দুজনই তখন খুব লজ্জা পেতে থাকে। ইয়ানা তখন হঠাৎ খেয়াল করে যে ঘরটিতে ড্রয়ার সহ আলমারিতে কোনো ব্যবহৃত জিনিসপত্র নেই। তখন মিস্টার জিহোকে জিজ্ঞেস করে যে আসলে এটা তার বাসা কিনা, সবকিছু এত খালি কেন। তখন মিস্টার জিহো কিছুটা আমতা করতে থাকে। এরপর বলে যে সে মূলত গ্রামের বাড়িতে থাকায় এখানে তার থাকা হয় না, এমনকি সে অনেক কঠোর পরিশ্রম করে অনেক লোন নিয়ে বাড়িটি কেনায় সে তার লোন এখনো পুরোপুরি পরিশোধ করতে পারেনি, আর তাই সে এখনো এ বাড়িতে এসে উঠে নেয়। আর এই কথা ইয়ানাকে শোনালে তখন ইয়ানা শুনে হাসি মুখে বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি একটি চাকরি পেলে দুজন মিলে এই লোন দ্রুত পরিশোধ করব। আর তখনই ইয়ানার ফোনে জিএম গ্রুপ থেকে একটি ফোন আসে এবং তারা জানায় যে তারা তাদের কর্মী নিয়োগ করতে ওকে আজই ইন্টারভিউ দিতে। কিন্তু ইয়ানা তখনও জানে না যে এই গ্রুপের একমাত্র মালিক মিস্টার জিহো। এরপর ইয়ানা মিস্টার জিহোকে খুব খুশি মনে জিএম গ্রুপের ইন্টারভিউর কথাটি জানায় আর বলে যদি ওর এই জবটা কোনোভাবে হয়ে যায় তবে এই বাড়ির লোন পরিশোধ করতে আর বেশি দেরি হবে না। এ কথা বলে ইয়ানা খুব খুশি মনে চলে গেলে মিস্টার জিহো এই বিষয়ে একদম নীরব থাকে। এরপর ইয়ানা যাবার সময় খুব খুশি মনে ছেলে ও মেয়েকে জিএম গ্রুপের ইন্টারভিউর কথা জানিয়ে বিদায় নিয়ে চলে গেলে ওদিকে জিসাও তো শুনে হা করে তাকিয়ে থাকে আর ভাবে যে আমার মা কতই না বোকা, কারণ সে জানেই না যে এটা আমার বাবারই নিজস্ব গ্রুপে সে চাকরি খুঁজতে যাচ্ছে। এরপর জিসাও খাবারের সময় ওর মায়ের কথা মনে পড়লে ওই মুহূর্তে ওর বাবার ম্যানেজারকে ফোন করে এবং বলে যে এই মুহূর্তে মিস ইয়ানা নামে যে লেডিটি ইন্টারভিউ দিতে এসেছে সে আমার মা, আর তাই তার ইন্টারভিউ কেমন চলছে। একথা বলে তখন ম্যানেজারকে এই বলে শাসায় যদি তার ইন্টারভিউতে কোনো গড়বড় হয় তবে ও তাকে চাকরি থেকে বহিষ্কৃত করবে। এ কথা শুনে তো ম্যানেজার পুরোই ভয় পেয়ে যায় আর ওদিকে তাকিয়ে দেখে যে ইয়ানাকে প্রশ্নকর্তারা ওর পেপার ছিঁড়ে তারা বিভিন্নভাবে ওকে হেনস্থা করছে। তখন ম্যানেজার আর তাদের এই কর্মকাণ্ড দেখে আর বোঝার বাকি থাকে না যে সামনে তার কি হতে যাচ্ছে, কেননা ইয়ানা বিবাহিত হওয়ায় এমনকি ওর একটি চাইল্ড থাকায় তারা ওকে চাকরি থেকে রিজেক্ট করে, কারণ ওর মতো মেয়ে কোনোভাবে সিওর সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না। একথা শুনে তখন ইয়ানা বলে যে কোম্পানির যোগ্যতা চেয়ে ব্যক্তিগত সম্পর্কে মূল্য দেয় সে কোম্পানিতে আমিও জব করতে চাই না। একথা বলে ওর পেপারসগুলো উঠিয়েও চলে যেতে গেলে আর তখনই ম্যানেজার ফুলের তোড়া নিয়ে ইয়ানাকে সে আটকায় আর বলে যে আমরা আপনার মতো একজন সাহসী লেডিকে খুঁজছিলাম। একথা বলে ওর ট্যালেন্টের সে খুবই প্রশংসা করতে থাকে এবং ওকে সে হায়ার পদে নিযুক্ত করে। আর এই পরিস্থিতি দেখে প্রশ্নকর্তারা দেখে অবাক হয়ে যায়। তখন ম্যানেজার বলে যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো তবে তোমাদেরকে এখান থেকে বহিষ্কৃত করা হবে। আর ম্যানেজারের কথার উপরে তারা আর কোনো কথা বলারই সাহস পায় না। এরপর ইয়ানা রাতে খাবারের সময় ওর চাকরি হয়েছে সবাইকে বিষয়টি জানালে তখন মিস্টার জিহো ভাবে যে তার কোম্পানি এত দয়ালু হলো কবে থেকে, যেখানে এক ইন্টারভিউতে ওর চাকরি হয়ে গেল। এরপর ইয়ানা দুধের গ্লাস শিয়ানাকে না দিয়ে যখন জিসাওকে খেতে দেয় তখন জিসাও বলে যে মম এক গ্লাস শিয়ানাকেও খেতে দাও। তখন ইয়ানা বলে যে ওর দুধে অ্যালার্জি আছে। আর এই কথা শুনে জিসাও বলে দুধে তো আমার বাবারও সে একই অ্যালার্জি আছে, এটা কি করে সম্ভব। এরপর ইয়ানা শুনে জিসাওকে বাদেও বাকি দুজনকে জুস খেতে দেয়। এরপর রাতে ঘুমানোর সময় মিস্টার জিহো সেই ইয়ানাকে দেখে নিচু কণ্ঠে বলে আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র আমার ছেলের জন্য, তুমি আবার অন্য কিছু ভেবো না।
আর এর প্রতি উত্তরে ইয়ানাও বলে যে আমিও আপনাকে কথা দিচ্ছি, জিসাও যখন ওর আসল মাকে খুঁজে পাবে আপনি আমাকে সেদিনই ডিভোর্স দিয়ে দিবেন, আর আমিও আপনার কথা রাখার চেষ্টা করব। এসব বলে দুজন দুজনের দিকে সরে যেতে গেলে তখনই ইয়ানা পা পিছলে জিহোর কোলে গিয়ে পড়ে। আর মিস্টার জিহো তখন মনে হয় যে কেন এই স্মেল তার এত পরিচিত মনে হচ্ছে, আর কেনই বা তার এই স্পর্শ খুবই চেনা চেনা লাগছে, কিন্তু সে কিছুই ক্লিয়ারলি মনে করতে পারছে না। আর দুজনের দুদিক থেকে একই অনুভূতি শুরু হলে ওদিকে ছেলে মেয়ে মা বাবার এসব কথা শুনে ফেলে এবং দুজনই ভাবে যেভাবে হোক বাবা মায়ের এই দূরত্ব ঠিক করতে হবে। এই জন্য জিসাও এসে ওর বাবাকে বলে কাল যেহেতু ওর মায়ের চাকরির প্রথম দিন, তাই ও ওর বাবার সাথে প্রথম দিন অফিসে যেতে চায় ওর মায়ের কাজ দেখবে বলে। এরপর পরদিনই জিসাও ওর বাবার কোলে করে সে অফিসে আসে এবং সব স্টাফরা বাপ ছেলেকে তাদের স্মার্টনেস নিয়ে খুবই প্রশংসা করতে থাকে। এমনকি মেয়ে কর্মীরাও মিস্টার জিহোকে সিঙ্গেল বাবা জেনে সব মেয়েরা তার উপর ক্রাশ খায়। এরা ভেবে যদি ওরা কোনোভাবে তার মন জয় করতে পারে তবে তার সেক্রেটারি হওয়ার ওরা সুযোগ পেয়ে যায়। আর তখনই ইয়ানা এসে ওই মেয়ে দুটোর সামনে নিজের পরিচয় দেয়, এই বলে যে আমি এই অফিসের সিওর নতুন সেক্রেটারি। ওদিকে জিসাও ওর মাকে দেখতেই অমনি মাম্মি মাম্মি বলে ডেকে ওঠে। আর তখন ইয়ানা ঘুরে তাকাতেই তখনই মিস্টার জিহো দৌড়ে সে ছেলেকে নিয়ে আড়ালে চলে যায় এবং ছেলেকে সে বোঝায় যে কোনোভাবে মাকে জানতে দেওয়া যাবে না যে সেই অফিসের সিও, কারণ সে চায় না ইয়ানা তার আসল পরিচয় জানুক। যার জন্য সে ম্যানেজারকেও এই বিষয়ে ইয়ানাকে এবং তার সাথে অফিসের কাউকে কিছু না জানাতে সতর্ক করে দেয়। এরপর ম্যানেজার এসে সেই ইয়ানাকে ওয়ার্ন করে যায় যে স্যার ডাকা না পর্যন্ত শত জরুরি কাজ থাকলেও স্যারের রুমে যেন সে প্রবেশ না করে। আর এই কথা শোনার পর থেকে বাকি দুই কর্মী ওর উপর ওরা আরও মজা নিতে থাকে যে স্যারের হয়তো এই সেক্রেটারি পছন্দ না হয় যার ধরুন স্যার এই ধরনের আদেশ করেছে। এমনকি ওকে ধাক্কা মেরে গ্লাস ভেঙে ওরা ওর সমস্ত দোষ ইয়ানার উপর চাপাতে থাকে। আর এই অন্যায়ের ইয়ানা প্রতিবাদ করতে গেলে তখনই দুপক্ষের মধ্যে তুমুল তর্ক শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে ওরা ইয়ানার উপর হাত তুলতে গেলে তখনই জিসাও এসে সামনে দাঁড়ায় এবং জানায় যে এটা আমার মা, তাকে কেউ আঘাত করবে না। আর ইয়ানা তো ওকে এখানে দেখে তো পুরোই অবাক যে ও এখানে এলো কি করে। আর ওই দুই কর্মী স্যারের ছেলের মুখ থেকে মম ডাক শুনে তো জিজ্ঞেস করে যে আসলে সে তোমার মম কিনা, কারণ এমন সস্তা পোশাক পরিহিত লেডি কিভাবে ওর মম হতে পারে। কিন্তু জিসার একই কথা, যদি ওর মায়ের কাছে ক্ষমা না চায় তবে ওদেরকে এখান থেকে যেতে দিবে না। কর্মী মেয়েগুলো তখন ভয়ে হতভম্ব হয়ে যায়, না জানি এই জন্য ওদের চাকরি না চলে যায়, যার ফলে শেষ মুহূর্তে ওরা ইয়ানার কাছে ক্ষমা চেয়ে চলে যায়। আর ইয়ানা তখন জিসাওকে জিজ্ঞেস করে যে ওইখানে কার কাছে এসেছে। জিসাও ওই মুহূর্তে ওর বাবার সেই নির্দেশ মনে করে এবং চট করে ও এই মিথ্যে বলে যে এই অফিসের সিও আমার রিলেটিভস, তার সাথে আমি এখানে দেখা করতে এসেছি। ইয়ানা শুনে তখন কিছুটা আশ্বস্ত হয়। এরপর জিসাও ওর মাকে ড্রেস চেঞ্জ করে রেডি হতে বলে, কারণ আজ জিএম গ্রুপের সেলিব্রেশন ব্যাঙ্কুয়েটে শুরু হতে যাচ্ছে। আর তারপর সেই অনুষ্ঠানে বড় বড় অতিথিরা আমন্ত্রিত হলে এরই মধ্যে জিসাও শিয়ানার সাথে কথা বলে ও ওয়াশরুমে চলে যায়। আর তখনই ইয়ানার এক্স হাজবেন্ডের ছেলে এসে শিয়ানার সাথে ইচ্ছে করে ঝামেলার সৃষ্টি করে এবং এক পর্যায়ে ও ইচ্ছাকৃত সেখানকার দামি ভাস্কর্যটি ও ধাক্কা দিয়ে ভেঙে ফেলে। আর তখনই ম্যানেজার শুনে চলে আসে এবং সমস্ত দোষ শিয়ানার উপর সে চাপাতে থাকে, যার ফলে ম্যানেজার তখনই ওর বাবা মাকে কল করে ডেকে নিয়ে আসতে বলে আর তাদেরকে এই ক্ষতিপূরণ দিতে বলে। তো এ কারণে শিয়ানাকে সে ইচ্ছে মতো গালমন্দ করতে থাকলে তখনই ইয়ানা দৌড়ে আসে। আর সেই সময় ওর এক্স হাজবেন্ড এসে মা মেয়েকে সবার সামনে এই বলে অপমান করতে থাকে যে ওর মতো মেয়ে টাকার লোভে বড়লোকদের সিডিউস করার চেষ্টা করে। বাট এত কথা শুনেও ইয়ানা এই বিষয়ে কোনো একটি কথাও বলে না। তখনই ইয়ানা শিয়ানার হাতে আঘাতের চিহ্ন দেখলে ইয়ানা ওকে হসপিটালে নিয়ে যেতে যাবে, তখনই ওদেরকে ম্যানেজার আটকায় এবং এক পয়সা না দিয়ে এখান থেকে ছাড়বে না বললে তখনই জিসাও চলে আসে আর বলে যে তারা আমার বোন মা হয়, তাদেরকে আপনি ছেড়ে দিন, আমি সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দিব। এই কথা বলে ওর কাছে থাকা ডেবিট কার্ড বের করলে ম্যানেজার চেক করে দেখে যে সেটি ফেলড দেখাচ্ছে। তখন জিসাও তো শুনে অবাক হয়ে যায় আর বাকিরা শুনে হাসতে থাকে। আর তারপরই দেখানো হয় যে মিস্টার জিহো যখনই জানতে পারে যে কার্ড থেকে জিসাও যখন তখন প্রচুর টাকা অপচয় করে তখনই সে ম্যানেজারকে বলে কার্ডটি ফ্রিজ করে দেয়, যার ফলে এই বিষয়ে জিসাও পুরোই অজানা থাকে। আর এই কারণে ও কার্ডটি নিয়ে ভাবতে থাকে যে তবে কি বাবা আমাকে ঠকালো। এরপর সবার কথায় ম্যানেজার ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিতে চাইলে আর তখনই মিস্টার জিহো আসে এবং চেঁচিয়ে বলে যে ওদের গায়ে কেউ টাচ না করতে।
আর ম্যানেজার মিস্টার জিহোকে দেখতেই সে তাকে জিএম গ্রুপের সিইও ভেবে সম্বোধন করলে তখন জিহো তৎক্ষণাৎই এই মিথ্যে বলে যে আমি তার ড্রাইভার। আর একথা শুনে ছেলে তো মনে মনে বলতে থাকে, বাবা তুমি আর কত মিথ্যে বলবে। আর ইয়ানাও ভেবে নেয় যে ও যেই গ্রুপের মালিকের জব করে মিস্টার জিহো তাহলে সেই গ্রুপেরই চেয়ারম্যানের ড্রাইভার। যার ফলে ইয়ানা একজন ড্রাইভারকে বিয়ে করায় এক্স হাজবেন্ড এবার ইয়ানাকে সহ ড্রাইভারকেও পচাতে থাকে। আর এইসব ড্রাইভারের পরিবারকে এমন জায়গায় আমন্ত্রিত করায় আশেপাশে সবাই ওদিকে অনেক কটু কথা শোনাতে থাকে। ইয়ানা তখন এর প্রতিবাদ করলে এক্স হাজবেন্ড ইয়ানার মাথায় আঘাত করতে যাবে তখনই মিস্টার জিহো এক ধাক্কায় তাকে নিচে ফেলে দেয় এবং এই নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ সেখানে শুরু হয়ে যায়। আর তখনই এক সুন্দরী রমণী ইউনার আগমন ঘটে, যে কিনা সম্ভ্রান্ত পরিবারের একমাত্র কন্যা আর মিস্টার জিহোর ভবিষ্যতের স্ত্রী। আর এই কারণে সবাই ওকে খুব সম্মান করে চলে। বাট ইউনা অনেক বছর পরে বিদেশ থেকে ঘুরে আসার পর ও মিস্টার জিহোকে এখনও সরাসরি না দেখায় তাকে সামনে দেখেও ও চিনতে পারে না। বরং ম্যানেজারের মুখে বাচ্চাটি ভাস্কর্য ভাঙার অভিযোগ পেয়ে ইউনা ওর বাবা মাকে ছোট করে কথা শোনাতে থাকে এবং এক পর্যায়ে ওই ইয়ানার গায়ে হাত তুলতে গেলে তখনই মিস্টার জিহো ওর হাত টান দিয়ে সে সরিয়ে দেয় আর বলে তোমার কোনো অধিকার নেই আমি থাকতে তার গায়ে হাত তোলার। আর তখনই ইউনা নিজেকে মিস্টার জিহোর স্ত্রী বলে পরিচয় দেয়। একথা শুনে তো জিসা পুরো হাসতে থাকে আর বলে যে তুমি কিভাবে আমার বাবার ওয়াইফ হলে, কারণ আমার বাবা তো অলরেডি বিয়ে করে ফেলেছে, আমার একজন মমও আছে, এমনকি আমার বাবার ড্রাইভার না বরং সে একজন রিচ পারসন। এরপর বাবার দিকে তাকিয়ে বলে যে বাবা তুমি আমার কার্ডটি ফ্রিজ করে দিয়েছো কেন। তো মিস্টার জিহো একথা শুনে সে নীরব হয়ে চুপ হয়ে থাকে। তখন বাবার কাছে জিসাও ভাস্কর্যের জন্য ক্ষতিপূরণ হিসেবে $700 চাইলে অমনি মিস্টার জিহো ছেলের মুখ চাপ দিয়ে ধরে। আর ইয়ানা তো শুনে অবাক হয়ে যায় যে ওর বাবার কাছে এত ডলার এলো কোত্থেকে। আর তখনই ম্যানেজার চলে আসে এবং সবাইকে একটি ভিডিও ক্লিপ দেখাতে থাকে যে কিছুক্ষণ আগে আসলে এখানে কি ঘটেছিল। তো দেখে যে ভাস্কর্যটি শিয়ানা না বরং এক্স হাজবেন্ডের ছেলেই ও ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল। আর আসল সত্য প্রকাশ হতেই বাবা মা মেলে তখন ইউনার কাছে ক্ষমা চাইতে থাকে। আর ইউনা তখন ম্যানেজারের কাছে মিস্টার জিহোর বিষয়ে প্রশ্ন করে যে সে কেন আসেনি। মিস্টার জিহো তখন ম্যানেজারকে ইশারা দিতেই ম্যানেজার তখন এই মিথ্যে বলে যে সে অনেক বিজি থাকায় এখানে আসতে পারেনি, তাই আমাকে এখানে পাঠিয়েছে। আর সে না আসায় ইউনা তখন সেখান থেকে ও চলে যেতে গেলে ম্যানেজার তখন ওকে আটকায় এর ক্ষতিপূরণ দিতে, কেননা ও না জেনে ইয়ানার গায়ে হাত তুলেছে। আর সবাই মিলে একসাথে এবার ইউনাকে দোষারোপ করলে ইউনা ম্যানেজারকে কিছু বলতে না পারায় এর আগে এক্সের স্ত্রীকে চড় থাপ্পড় মারতে শুরু করে, কারণ ওদের জন্যই আজ ওকে অপমানিত হতে হচ্ছে। বাট ম্যানেজার এতেও সন্তুষ্ট না হলে শেষ পর্যন্ত ও নিজের গালে চড় মারা শুরু করে। এরপর ম্যানেজার ওকে যেতে দেয় আর বাকি দুজন হাঁটু গেড়ে ওদের কাছে ক্ষমা চাইতে থাকে এবং এর ক্ষতিপূরণ ওরা দিতে রাজি আছে বলে ওদেরকে ছেড়ে দিতে বলে। এরপর মিস্টার জিহো বাসায় আসার পর সেই ইয়ানার মুখে আঘাতপ্রাপ্ত স্থানে মলম মেখে দিতে থাকে। আর তখনই ইয়ানা হঠাৎ তার হাতে এত এক্সপেন্সিভ ওয়াচ দেখে ওর চোখ পড়ে এবং দেখে জিজ্ঞেস করে যে তুমি এত দামি ঘড়ি কোথায় পেলে। তখন মিস্টার জিহো অপ্রস্তুতভাবে এই উত্তর দেয়, এটি আমার বস দিয়েছে, কারণ বস তার রিলেটিভস। আর তারপর তার কোমরের পরনের দামি বেল্ট দেখলে এবার জিজ্ঞেস করে এটা তো অনেক দামি বেল্ট, এসব তুমি কোথায় পেলে। তখন মিস্টার জিহো একই মিথ্যে বলে যে বস খুশি হয়ে আমাকে এগুলো দিয়েছে। ইয়ানা তো ও বুঝে ঠিক পায় না যে তার বস তাকে কেন এত দামি দামি জিনিস দিবে। আর এদিকে জিসাও তো বাবার মুখে মায়ের সাথে একের পর এক মিথ্যে শুনে ও মাথায় হাত দিয়ে পুরো বসে থাকে যে বাবা এত মিথ্যে বলে কি করে। আর মনে মনে ভাবে আমার মা কতই না বোকা, বাবা যা বলে তাই সে বিশ্বাস করে। পরদিন এক স্টাফ এসে ইয়ানাকে একটি ফাইল দিয়ে বলে এখনই ক্যান্টিন হোটেলে এই ফাইলটি ডেলিভারি করতে, কারণ এই ফাইলটি জিএম গ্রুপের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফাইল। একথা বলে ওকে সেই হোটেলে পাঠালে স্টাফটি এখানে বসে ভাবতে থাকে যে ওই হোটেলে যাওয়ার কথা শুনে বস তখনই তোমাকে রিজেক্ট করবে। আর মনে মনে স্টাফটি এই প্ল্যানিং করে রাখে। অন্যদিকে মিস্টার জিহো ওই হোটেলে সে কিছু ব্যবসায়ীর সাথে ডিল করতে তাদের সাথে ড্রিঙ্কস পান করতে থাকে। আর তখনই ইয়ানা ভেতরে ঢুকে পড়লে অমনি মিস্টার জিহোর হাত থেকে ড্রিঙ্কসের গ্লাসটি পড়ে যায়। আর ইয়ানা দেখে বলে আপনি এখানে কি করছেন এদের সাথে। তখন মিস্টার জিহো কিছু বলতে না পেরে সে আড়ালে নিয়ে বলে আসলে বস আসতে না পারায় আমাকে ড্রাইভারি করা ছাড়াও তার এসব ডিল আমাকে দেখতে হয়, যার জন্য তাদের সাথে ড্রিঙ্কস পান করছিলাম, কেননা আমি আমার বাচ্চাদের জন্যই এসব ওভারটাইম করছে যাতে আর কিছু টাকা পেতে পারে। ইয়ানা তখন সে কথাই বিশ্বাস করে নেয়। আর ওর জন্য না ডিল রিজেক্ট হয়ে যায় এই ভয়েও তাদের কাছে ক্ষমা চেতে গেলে
তখন জিহো বলে যে সে ওর হয়ে তাদের কাছে মাপ চাইবে, কিন্তু ইয়ানার মন না মানলে ও নিজেই এসে তাদের সাথে ড্রিঙ্কসে যোগ দিলে তখনই সেই লোকের ঘুম ভাঙে যার সাথে জিএম গ্রুপের ডিল হওয়ার কথা। আর সেই ইয়ানাকে দেখতেই চিনে যায় এবং বলে যে এ হচ্ছে সেই মেয়ে যার সাথে 6 বছর আগে ইয়ানার এক্স হাজব্যান্ড তার বেডে ওকে পাঠিয়েছিল। কিন্তু সেই লোক এ কিনা ইয়ানার এ বিষয়ে কিছুই মনে নেই, কারণ ও ওই দিন নেশাগ্রস্ত ছিল। বাট এ কথা শুনে জিহোর ঠিকই মনে পড়ে যায় যে সেদিন সেই হোটেলে সে এমন এক অজানা মেয়ের সাথে ফিজিক্যাল করেছিল, কিন্তু ওই মেয়ে ইয়ানা ছিল কিনা তার তা মনে নেই, কারণ সেদিন তারও একই অবস্থা ছিল। আর লোকটি ওর সাথে আবারও মিট হতে ড্রিঙ্কসের গ্লাসটি ওর দিকে এগিয়ে দিলে এবার জিহো তাকে এক ঘুষিতেই ওখানে মেরে শুইয়ে দেয়। আর এই নিয়ে ইয়ানা তখন খুবই ভয় পেয়ে যায়, না জানি এই ঘটনায় বসের ডিলটি রিজেক্ট হয়ে যায় আর বস ওকে চাকরি থেকে না আবার বহিষ্কৃত করে দেয়। কিন্তু জিহো বলে তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, কারণ ওর হয়ে সে বসের কাছে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু তার আগে ওকে জিজ্ঞেস করে যে আসলে ওই দিন ও সেই হোটেলে গিয়েছিল কিনা। বাট ইয়ানা এ বিষয়ে মিস্টার জিহুর কাছে পুরোই অস্বীকার করে, যাতে না সে ওকে আবার খারাপভাবে এই ভয়ে। তো মিস্টার জিহো তার প্রশ্নে কোনো উত্তর না পেলে মনের ভুল ভেবে আর ওকে কোনো প্রশ্ন করে না। এরপর ইয়ানা চলে গেলে মিস্টার জিহো ম্যানেজারকে ফোন করে বলে এই মালিকের সকল ডিল ক্যান্সেল করে দিতে, সাথে তার সাথে থাকা সমস্ত গ্রুপ থেকে তার সমস্ত লেনদেন রিজেক্ট করে দিতে। তো পরক্ষণে ইয়ানাকে আবার ম্যানেজার ফোন করে জানায় যে আপনার সাথে হোটেলের কর্তৃপক্ষ অশালীন আচরণে বস তাদের ডিল রিজেক্ট করে দিয়েছে। ইয়ানা এই কথা শুনে খুবই খুশি হয় যে বস ওর প্রতি কতই না দয়ালু। আর এই খুশির খবর এসে আবার মিস্টার জিহোকে জানালে মিস্টার জিহো ওর সাথে সে তালে তাল মারতে থাকে যে বস ওদের ক্ষমা করে দিয়েছে, যেখানে ও জানেই না যে মিস্টার জিহোই সে পেছন থেকে সবকিছু করছে। এরপর একদিন এই খবর আসে যে ওদের বসের ওয়াইফ মিস্টার ইউনা আসছে, আর এই জন্য সবাই ওর অপেক্ষার প্রস্তুত হয়ে রইলে তখনই ইয়ানা সামনে আসতেই সবাই বলে ওঠে তবে কি এই ওদের বসের স্ত্রী? কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে কখনই না, এর মতো সস্তা জামা পরিহিত লেডি কখনই তাদের বসের স্ত্রী হতে পারে না। এরপর ইউনাকে দেখে সবাই ওকে ফেলে ইউনাকে খুব সম্মান দেখাতে থাকে। ইয়ানা তখন তাদের কথোপকথনে এতক্ষণে ও এটা বুঝতে পারে তবে ইউনাই সত্যিকার অর্থে জিসার নতুন মা হতে যাচ্ছে। আর এটা ভেবে ইয়ানা নিজ থেকেই ও ইউনার সাথে নতুনভাবে পরিচিত হতে গেলে ইয়ানাকে নিয়ে বাকি স্টাফরা খুবই তুচ্ছতাচ্ছিল বলে কথা শোনাতে থাকে। আর ওর মাকে আবারও অপমানিত হতে দেখে জিসাও তখনই দৌড়ে আসে এবং সবার সামনে ওর মাকে ইনসাল্ট করতে নিষেধ করে। আর জিসাওকে আবারও এখানে দেখে ইউনা বলে এ তো সেই ছেলে যে একটি ভুয়া কার্ড এনে সবার সামনে উপহাসের পাত্র হয়েছিল। তখনই জিসাও চেঁচিয়ে বলে যে এটা আমার বাবা আমাকে দিয়েছে, আমার বাবা অনেক ধনী। আর ওর মুখ থেকে অনর্গল এসব কথা বের হতে থাকলে ইয়ানা ওকে থামতে বলে এবং নিজেকে ধনী বাবার ছেলে পরিচয় দেওয়ায় এই মিথ্যে বলার কারণে ইউনার কাছে ওকে ক্ষমা চাইতে বলে। কিন্তু জিসার কি আর করার, মায়ের জন্য ওকে তার কাছে ক্ষমা চাইতে হয়। বাট অহংকারী ইউনা মুখ বেঁকিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইয়ানা জিসাওকে বোঝায় ও যেন নেক্সট টাইমে এমন মিথ্যে আর কখনোই না বলে, কারণ ও চায় না টাকার অহংকারে মিথ্যে বলে কারো কাছে উপরে উঠতে। কিন্তু জিসাও তো এখানে ওর মাকে আসল সত্য বোঝাতে না পেরে ও বরাবরই সত্য হয়েও বাট ওকে বাবার জন্য চুপ থাকতে হয়। এরপর ইয়ানার একটি কাজ চলে আসায় ও কিছুক্ষণের জন্য সেখান থেকে চলে যায় এবং বলে যায় যে অফিসের কাজ শেষে সবাই একসাথে বাসায় ফিরে যাবে। আর এদিকে জিসাও একথা শুনে ওর বাবাকে ফোন করে বলে যে অফিসের কাজ শেষে মাকে যেন সে নিজ গাড়িতে পিক করে নিয়ে যায়। বাট মিস্টার জিহো ম্যানেজার পাঠিয়ে দিতে চাইলে জিসাও কোনোভাবে এতে রাজি হয় না, যার দরুন ছেলের বায়নার কাছে বাবা অসহায় হওয়ায় সে গাড়ি নিয়ে সে ইয়ানার ছুটির অপেক্ষা করতে থাকে। আর ওদিকে কাজ শেষে ইউনার সহকর্মীদের নিয়ে বের হলে সবাই তো এত এক্সপেন্সিভ গাড়ি দেখে ভাবে হয়তো মিসেস ইউনার জন্য ওদের বস গাড়ি পাঠিয়েছে, যেহেতু সে ওদের বসেরই স্ত্রী। আর এই জন্য সবাই খুব আগ্রহ নিয়ে ইউনার দিকে তাকালে ইউনাও সেটাই ভাবতে থাকে যে আসলে ও এখানে ওর বাগদত্তা হবু স্বামীর সাথে দেখা করতে এসেছে শুনে ওর হবু স্বামী হয়তো মিস্টার জিহো ওর জন্য সে গাড়ি পাঠিয়েছে। কিন্তু যখনই দেখে যে গাড়ি থেকে সেই ড্রাইভার বের হয়েছে অমনি ইউনার মুখ সাথে সাথে কুচকে যায় এবং ভাবে যে এখানে এত এক্সপেন্সিভ গাড়ি নিয়ে কি করছে। এই জন্য জিহোকে এই গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করলে তখন জিহো বলে এটা আমারই গাড়ি। আর তখন ইয়ানা শহর বাচ্চারা সেখানে চলে এলে ইয়ানা দেখে এই গাড়ির কথা জিজ্ঞেস করতে থাকে। বাট এখানেও মিস্টার জিহোকে পুনরায় একই কথা বলতে হয়।
এরপর ইউনা সে গাড়িতে উঠতে গেলে তখনই মিস্টার জিহো বলে, এই গাড়িতে আমার পরিবার ছাড়া আর কেউই উঠতে পারবে না। আর ইয়ানা তো গাড়িতে অফিসের সিল দেখে তখন জিহোকে বলে, অফিসের গাড়ি কখনোই প্রাইভেট ইস্যুতে ব্যবহার করা উচিত না। ওদিকে ইউনা তখন রেগেমেগে এর প্রুফ দেখাতে বললে অমনি জিসাও বলে, এটা আমার বাবারই গাড়ি। একথা বলে ও গাড়ির ভেতর থেকে গাড়ির লাইসেন্স কার্ড দেখালে ইউনা পুরোপুরি দেখে অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। আর তখন ইউনা এটা ভেবে নেয় হয়তো কালো টাকায় সে এত এক্সপেন্সিভ গাড়ি কিনেছে, নয়তো তার মতো একজন সাধারণ ড্রাইভার কি করে এত এক্সপেন্সিভ গাড়ি ক্রয় করে। আর তারপর ও কার্ডটি ফেলে দিয়ে ও নিজের মতো চলে যায়। আর এদিকে ইয়ানা সেই লাইসেন্স কার্ডটি উঠিয়ে বলে আসলে এই লাইসেন্স তার কিনা। তখন মিস্টার জিহো সত্যকে আড়াল করতে বলে যে এটি মালিকের গাড়ি, তার অনেক কাজের সুবিধার্থে ব্যবহার করার জন্য সে একটি ফেক লাইসেন্স বানিয়ে নিয়েছে যাতে কেউ বুঝতে না পারে। আর তার এসব কর্মকাণ্ডে ইয়ানার এই বিষয়টি ভালো না লাগায় এটা বলে যে আপনার সাথে আমার কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলার আছে। এটা যে আপনার এই ধরনের মিথ্যে ড্রামায় বাচ্চাদের উপর খুবই বাজেভাবে প্রভাব পড়তে পারে। শুধু তাই নয়, শুধুমাত্র আপনার কারণে যেসব সবার সাথে এখন মিথ্যে বলা শুরু করেছে। আপনাকে সবার সামনে সে ধনী বাবা বলে পরিচিত করছে। যদিও আমাদের হয়তো টাকা কম, আমরা এতেই সুখী, কিন্তু মিথ্যা অহংকারে আমরা কারো কাছে ধনী হতে চাই না। এমনকি বাচ্চাদেরকেও আমি এ থেকে দূরে রাখতে চাই। আর এসব কথা শুনে তো জিও সবকিছু বুঝেও সে নীরব থাকে, কেননা কোনটা সত্য আর কোনটা মিথ্যে সে ভালোভাবেই জানে। এরপর ওরা বাসায় আসার পর ইয়ানা সে লাইসেন্স কার্ডটি নিয়ে অনেকক্ষণ যাবৎ কিছু একটা ভাবতে থাকে। এরপর মিস্টার জিও এলে বলে, এই লাইসেন্স কার্ডটি আমি ছিঁড়ে ফেলতে চাই, কারণ যদি একবার ইউনা এই গাড়ির ব্যাপারে ওদের অফিসের বস মানে ইউনার হবু স্বামীকে সবকিছু বলে দেয়, তবে ওর স্বামী জিহো ধরা পড়ে যাবে এবং ওকে ফেক লাইসেন্স বানানোর দায়ে ওকে জেলে দিবে। এই ভয়ে ইয়ানা সেটি ছিঁড়তে চাইলে এবার মিস্টার জিহো তো ভালো রকমই ফাঁসা ফেসে যায়, কেননা 100 আড়াল করতে গিয়ে এবার তার কোটি টাকার গাড়ির জরিমানায় সে পড়ে যায়। যার দরুন ইয়ানাকে কিছু বলতে গিয়েও সে নিরুপায় হওয়ায় বাবা ছেলে নির্বাক হয়ে তাকিয়ে থাকে। এরপর ইয়ানা বাচ্চাদের দিকে তাকিয়ে হেসে বলে, আমি যেমন অনেস্ট থাকতে চাই তোমরাও সবসময় আমার মতো অনেস্ট থাকার চেষ্টা করবে, মিথ্যেকে কখনোই প্রশ্রয় দিবে না। আর জিসাও তখন বাবার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলে, ঠিকই বলেছ মম, আজ আমার বাবা অনেস্ট না হওয়ায় তাকে এত বড় জিনিস খোয়াতে হলো। আর বাবার তো শুনে কিছুই তার বলার থাকে না। এরপর বাহিরে গিয়ে মিস্টার জিও ম্যানেজারকে বলে আবার নতুন করে লাইসেন্স বানাতে, সাথে এটাও খুঁজে নিতে বলে যে ইউনা কবে থেকে তার ওয়াইফ হয়েছে। এরপর ওরা একটি জুয়েলারি শপে আসে এবং ইয়ানার নতুন স্যালারি পাওয়ায় ও ওর অফিসের বসের জন্য একটি হাতের জুয়েলারি কিনতে আসে। আর ওই শপে ম্যাগাজিনের বইতে মিস্টার জিহোর সফলতার বিষয়ে একটি ম্যাগাজিন ছাপা হলে কর্মীরা তখন বারবার মিস্টার জিহোকে দেখে সেই পত্রিকার ছবিটির সাথে মেলাতে থাকে যে একজন নামকরা রিচ পারসন ওদের দোকানে এসেছে। আর ওদেরকে এতটা অবাক হতে দেখে তখন ইয়ানোর মনেও কিছু একটা সন্দেহ হয়, যার ফলে সে ম্যাগাজিন বইটি ও দেখতে চাইলে অমনি মিস্টার জিহো বুঝতে পেরে সে টান দিয়ে বইটি সরিয়ে ফেলে এবং ইয়ানা দেখার আগে সে পেছন থেকে ছবির মুখটি ছেড়ে ফেলে, যাতে ইয়ানার কাছে মিস্টার জিহোর আসল আইডেন্টি ঢাকা পড়ে যায়। এরপর ইয়ানা বসের জন্য একটি হাতের জুয়েলারি কিনে এবং সেটি ওর হাজবেন্ডকে দিয়ে বলে এটি তার বসকে দিতে। আর এই বিষয় নিয়ে মিস্টার জিহো তার ম্যানেজারের সাথে আলাপ চলাকালে হঠাৎ ইউনার চোখে পড়ে যায় যে একজন ড্রাইভার হয়ে বসের ম্যানেজারের সাথে সে কি করছে। আর এই বিষয়ে ওর কৌতূহল শুরু হলে আড়ালে তখন ওদের কথায় কান পাতে এবং তাদের সকল কথাও জেনে যায় যে মিস্টার জিহো ড্রাইভার না, আসলে সে হচ্ছে জিএম গ্রুপের মেইন মালিক, যার সাথে শৈশব থেকে ওর বিয়ে ঠিক করা। আর এই খবর শুনতেই তখনই ইউনা ফায়দা তোলার চেষ্টা করে। পরদিন মিস্টার জিহো ম্যানেজারকে দিয়ে ইয়েনার জন্য একটি ডায়মন্ড সেট পাঠানো হয়, আর সেটা ইউনার চোখে পড়লে অমনি ওর হাত থেকে সেটি ছিনিয়ে নিয়ে বলে, এটা কে তোমাকে দিয়েছে? তখন ম্যানেজার বলে যে আমার বসকে মিস ইয়ানা গিফট করাতে পরিপ্রেক্ষিতে সে এটা পাঠিয়েছে। আর অমনি ইউনার ক্রোধ যেন আরও বেড়ে যায় এবং নেকলেসটি নিয়ে ও বলতে থাকে যে তুমি সাধারণ বেতনের চাকরি করে বসকে কেন এত এক্সপেন্সিভ গিফট করবে, আর সেই বা কেন তোমাকে এমন এক্সপেন্সিভ গিফট দিবে? নিশ্চয়ই তুমি তাকে সিরিয়াস করার চেষ্টা করছো। বাট ইয়ানা সবাইকে এটাই বোঝানোর ট্রাই করে ওর হাজব্যান্ড আছে, ও বিবাহিত। কিন্তু ইউনার এই আদান প্রদান পছন্দ না হওয়ায় ও ইয়ানাকে চাকরি থেকে বহিষ্কৃত করে, যার ফলে ইয়ানা মুখ বুঝে চাকরি ছেড়ে ওর চলে আসতে হয়। এরপর রাতে খাবারের সময় হঠাৎ মিস্টার জিহো ইয়ানার গলায় তার দেওয়া সেই নেকলেসটি দেখলে সে মনে মনে খুবই খুশি হয়। এরপর ইয়ানা চাকরি ছাড়ার বিষয়টি জানালে ছেলে শুনে তখন বাবাকে পা দিয়ে খোঁচাতে থাকে যেন মাকে আবার চাকরিটি ফিরিয়ে দেওয়া হয়।
তো পরদিন ইয়ানা ঘরে বসে নতুন জবের খোঁজ করতে থাকলে অমনি অফিস থেকে মিস্টার জিহোর আদেশে অ্যাসিস্ট্যান্ট এসে উপস্থিত হয় এবং জানায় বস আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। তখন ইয়ানা ইউনার কথা বললে অ্যাসিস্ট্যান্ট বলে সে ব্যাপারটি বস পরে দেখবে। একথা বলে ওর ট্যালেন্টের খুব প্রশংসা করে ওকে আবার জবে ফিরিয়ে নেওয়া হয়। আর আবারও ইয়ানাকে অফিসে দেখে ইউনা অ্যাসিস্ট্যান্টের উপর এবার খেপে যায় এবং ওকে কে নিয়ে আসলো জিজ্ঞেস করলে তখন অ্যাসিস্ট্যান্ট ভয়ে ভয়ে বলে বসের আদেশেই সবকিছু হয়েছে। ইউনা তখন ইয়ানার প্রতি আরো খুব ওর দ্বিগুণ বেড়ে যায় যে কেন বস ওর উপর এত সে অ্যাট্রাকটিভ, যার ধন এরপর থেকে ইয়ানাকে ভারী ভারী কাজ দিয়ে ও বিভিন্ন ওকে প্রেসারে ফেলার চেষ্টা করে যাতে ও অফিসের কাজ ও দায়িত্ব দুটো সামাল দিতে দিতে ও পাগল হয়ে যায়। এরপর একদিন জিশা ও শিয়ানা এসে বায়না ধরে যে ওরা আজ ওদের বাবা মায়ের সাথে ঘুমাবে আর এই সুযোগে দুজনকে একসাথে ঘুম পাড়িয়ে ওরা ওদের রুমে চলে যাবে। তো পরিকল্পনা অনুযায়ী দুজনে ওর বাবা মাকে ঘুম পাড়িয়ে মাঝরাতে উঠে আবার যার যার রুমে চলে যায়। আর সকালে দুজনের একসাথে ঘুম ভাঙলে দুজনই দুজনাকে দেখে অবাক হয়ে যায় এবং একজন আরেকজনের কাছে আসায় দোষারোপ করতে শুরু করে এবং কথার এক পর্যায়ে মিস্টার জিহো 6 বছর আগের সেই হোটেলে থাকা পুরুষটির কথা ওকে আবারও জিজ্ঞেস করে। আর এই প্রশ্নে ইয়ারান আবারও হতভম্ব হয়ে যায় যে কি বলতে কি বলে ফেলবে, কেননা যদি সে এই কথা শুনে যে ওই হোটেলে ও অন্য কারোর সাথে ছিল তবে হয়তো সে শিয়ানাকে ঘৃণা করবে এবং ওদের হয়তো বাড়ি থেকে বের করে দিবে, যার ফলে ও মিস্টার জিহোর কোনো প্রশ্নেরই জবাব দেয় না বরং এড়িয়ে যায়। কিন্তু মিস্টার জিহোর মনে ঠিকই ডাউট হয় যে ও সেদিন হোটেলে কারোর সাথে ছিল। আর তখনই বাচ্চা দুটো রুমে চলে এলে ইয়ানা ওদের নিয়ে বাইরে চলে যায়। আর এদিকে ম্যানেজার দরকারের রুমে এলে মিস্টার জিহো বলে 6 বছর আগে ক্যান্টিন হোটেলে ওই দিন কি ঘটেছিল তার ফুটেজটি তাকে চেক করে দিতে, যে আসলে সে সেদিন রাতে কার কাছে ছিল। পরদিন ইয়ানাকে জিসাও ফোন করে বাসায় কুইকলি আসতে বলে, তো ইয়ানা ওকে বলে ফোনটি রেখে দেয়। আর এদিকে আড়ালে বসে ইউনা পাশের সহকর্মীকে ইশারা করে ওর কিছু একটা ব্যবস্থা করতে। আর তারপরে সহকর্মীটি কথা মতো ওকে একটি কাজের কথা বলে বদ্ধ একটি রুমে নিয়ে ওকে আটকে রাখে। আর ইয়ানা তো সেখানে সে বদ্ধ করে চিৎকার চেঁচামেচি করলো, বাট কোনোভাবে ও ডোর খুলতে পারে না, এমনকি মোবাইলেও নেটওয়ার্ক কোনো কাজ করে না। আর এই সুযোগে প্রতিশোধ নিতে ইয়ানার এক্স হাজবেন্ডকে ডেকে আনে এবং দুজনের প্রতিশোধ একসাথে নিতে বলে। ওদিকে বাচ্চা দুটো মায়ের জন্য অপেক্ষা করতে করতে অনেক সময় পার হয়ে গেলে তখন বাবাকে এসে বলে নিশ্চয়ই মম কোনো বিপদে পড়েছে, তুমি তাকে খুঁজে নিয়ে আসো। কিন্তু মিস্টার জিহো তখন মনে মনে এটাই ভাবতে থাকে যে হয়তো সে এবার অন্য কোনো লোকের সাথে হয়তো ডেটিংয়ে গেছে, আর তাই সে খোঁজা বাদ দিয়ে ওখানে চুপ করে বসে থাকে। আর তখনই ইউনা হাতে খাবার নিয়ে আসে আর বলে যে আজ ইয়ানার আসতে দেরি হবে, আর তাই আমি তোমার জন্য লাঞ্চ নিয়ে এসেছি, কেননা তাকে দেখলাম তার এক্স হাজবেন্ডের সাথে টাইম স্পেন্ড করছে। একথা শুনে তো মিস্টার জিহো এবার প্রচন্ড রাগ ওঠে। ওদিকে এক্স হাজবেন্ড ইয়ানার বদ্ধ কক্ষে ঢুকে পড়ে এবং ওর গায়ে সে টাচ করার চেষ্টা করে এবং সেসব ছবি সে আবার সেটি তোলার চেষ্টা করে। আর তখনই খবর পেয়ে মিস্টার জিহো সেখানে চলে আসে এবং ইয়ানাকে দস্যু স্বামীর হাত থেকে রক্ষা করে। এক্স হাজবেন্ড তখন মিস্টার জিহোকে দেখে ভয়ে সে ইউনার হেল্প চাইলে ইউনা তখন বলে আমি তোমাকে চিনি না, তোমাকে আমি কেন হেল্প করব। এই কথা বলে ওকে আবার ইশারা করলে তখন এক্স হাজবেন্ড গিয়ে সমস্ত দোষ সেই ইয়ানার দিতে থাকে যে ওই আমাকে এখানে ডেকে নিয়ে এসেছে। একথা বলে তখন আবার সে বস ডেকে তার পায়ে ধরে ক্ষমা চাইতে থাকলে ইয়ানা এতক্ষণে বুঝতে পারে যে মিস্টার জিহো আসলে সে একজন ড্রাইভার না, বরং সেই এই জিএম গ্রুপের আসল চেয়ারম্যান। আর এই কথা জানতে ও বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে মিস্টার জিহো এক্সকে ইচ্ছে মতো ধোলাই করতে থাকে। এরপর ইয়ানা বাইরে এসে জিসাওকে ওর বাবার সম্পর্কে সব সত্য খুলে বলতে বলে যে আসলে সে ওর রিচ বাবা কিনা। তো জিসাও বাচ্চা হয় ও সব সত্য বলে দেয় যে আসলে ওর বাবা ড্রাইভার নয় বরং একজন খ্যাতিবান রিচ পারসন। এ কথা শুনতে ইয়ানার মন মুহূর্তে খারাপ হয়ে যায়। আর তারপর মিস্টার জিহো এসে ওর এক্স হাজবেন্ডের সাথে ও কেন মিট করেছে জানতে চাইলে ইয়ানা বরং সেই প্রশ্ন উত্তর না দিয়ে উল্টো এই প্রশ্ন করে যে ওর কাছে সে এতদিন কেন মিথ্যে বলে এসেছে, ও গরিব বলে ওকে তার কাছে কি মূল্যহীন মনে হয় কিনা। আর এর কোনো উত্তরই মিস্টার জিহো কিছু বলতে না পারলে ইয়ানা তখন রাগে মেয়েকে নিয়ে ও উঠে চলে যায়। জিসা তখন ওর বাবাকে বলে যে বাবা তুমি কোনো চিন্তা করো না, অবশ্যই মমকে কেউ না কেউ তাকে ট্র্যাপে ফেলতে এই ষড়যন্ত্র করেছে, আমরা অবশ্যই তাকে খুঁজে বের করব। এরপর জিসাও এই দায়িত্ব ম্যানেজারকে দিলে পরদিন ম্যানেজার এই খবর নিয়ে আসে যে হ্যাঁ এই কাজ ইউনাই করেছে ইয়ানাকে দোষী বানাতে।
আর এই কথা জিসা এসে ওর বাবাকে জানালে কিন্তু মিস্টার জিহর তাতে যেন কোনোই ভ্রুক্ষেপ হয় না। আর তখনই ম্যানেজার আরেক খবর নিয়ে আসে, এটা যে ইয়ানা এখান থেকে চাকরি ছেড়ে দিয়েছে, এমনকি ডিভোর্স পেপারও পাঠিয়ে দিয়েছে। কিন্তু এত কঠিন কথা শুনেও মিস্টার জিহর যেন তাতেও কোনো যায় আসে না। বাট ওদিকে কথা শুনতেই জিসার মন মুহূর্তেই খারাপ হয়ে যায় এবং ডিভোর্সের কথাও শুনতে অমনি ওর মাকেও খুঁজতে বেরিয়ে যায়। আর ছেলেকে বেরিয়ে যেতে দেখে অমনি মিস্টার জিহো দৌড়ে ওকে খুঁজতে সে পেছনে পেছনে যায়। আর এদিকে শিয়ানাও ওর মাকে বাবার কাছে ফিরে যেতে বলল, বাট ইয়ানার রাগ কোনোভাবেই ভাঙে না। তখনই মিস্টার জিহো গাড়ি নিয়ে সেখানে আসে এবং ওদেরকে ফিরে নিতে চাইলে কিন্তু ইয়ানা কোনোভাবেই সেখানে যেতে চায় না। মিস্টার জিহো তখন অনেক বুঝে সুঝে ওদের আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এর পরের দিন ম্যানেজার এসে এটা জানায় যে আপনার সাথে মিস ইউনা দেখা করতে এসেছে। কিন্তু মিস্টার জিহো ওর মুখ দেখতে না চাইলে সে ম্যানেজারকে দিয়ে ওকে ঢুকতে নিষেধ করে দেয়। আর এই কথা গিয়ে ম্যানেজার ইউনাকে জানালে ইউনা তখন প্রচন্ড রাগ ম্যানেজারের উপর দেখাতে থাকে যে ওকে না বলার সে কে। কিন্তু ম্যানেজার কোনো কথা না বলে চুপচাপ চলে গেলে তখনই মুখোশধারী একটি ছেলে সেখানে আসে এবং জানায় যে ওর নাম চ্যাং। কিন্তু ইউনা ওকে পাত্তা না দিতে চাইলে চ্যাং তখন ওর আসল পরিচয় দেয় যে সে হচ্ছে মিস্টার জিহোর সৎ ভাই আর ও মিস্টার জিহোর উপর পুরনো শোধ নিতেই এখানে এসেছে। এরপর চ্যাং ইউনাকে একটি ভিডিও ক্লিপ দেখায় যেখানে 6 বছর আগে ইয়ানা ও মিস্টার জিহোর সেই হোটেলের ক্লিপটি। আর এই ক্লিপ দেখিয়ে বলে যদি এই ভিডিও আমার ভাই দেখে এবং আসল সত্য জেনে যায় যে ইয়ানাই হচ্ছে জিসার প্রকৃত মম, তবে মুহূর্তে তোমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। আর ইউনা এই ক্লিপ দেখার পর থেকে ওর মনে প্রচন্ড রকমের ভয় পেতে শুরু করে, না জানি মিস্টার জিহো ওর পুরোপুরি হাতছাড়া হয়ে যায়। তখন চাং বলে ভয়ের কিছু নেই, আমি তোমাকে সব রকম সাহায্য করব, তবে তার আগে ওকে তার সাথে ফিজিক্যাল অ্যাটাচ হতে হবে। ইউনা তখন অনেক ভেবেচিন্তে ওর স্বার্থ হাসিল করতে চ্যাংয়ের কথা মতো শেষ পর্যন্ত অবৈধ সম্পর্কে লিপ্ত হতে রাজি হয়। পরদিন শিয়ানা ওর মাকে বোঝায় যে ওর বাবাকে যেন ডিভোর্স না দেয়, কারণ ওর একজন বাবা চাই। একথা শুনে ইয়ানা বলে তা কোনোভাবেই সম্ভব না, কারণ সে অনেক রিচ ফ্যামিলির ছেলে, তার সাথে ওদের কোনো দিক থেকেই ম্যাচ হয় না, পুরোই আকাশ পাতাল ব্যবধান। আর তাই ও তার থেকে দূরে সরে যেতে চায়। ও শুধু 6 বছর আগের হোটেলে থাকা ওই মানুষটিকে খুঁজে বেড়াচ্ছে যে কিনা শিয়ানার আসল বাবা। আর কথা এতদিন পর মিস্টার জিহো আড়াল থেকে শুনে ফেললে কথা শুনে সে অনেক খুশি হয় যে শিয়ানা তবে তারই মেয়ে, আর ওই অজানা অচেনা হোটেলের মেয়েটি তবে ইয়ানাই ছিল, যার ফলে মিস্টার জিহোর খুশিতে তার মন মুহূর্তেই ভালো হয়ে যায়। এরপর ম্যানেজার এসে এই খবর নিয়ে আসে যে 6 বছর আগের সেই ভিডিও ক্লিপটি অনেক বছর হয়ে যাওয়ায় তা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ তা অলরেডি ক্লোজ করে দেওয়া হয়েছে। বাট তার কাছে কিছু খবর আছে, এটা যে আপনার গ্র্যান্ডপা ইয়ানার ব্যাপারে সে কিছু রিসেন্টলি তদন্ত করছে আর মনে হচ্ছে এখানে কোনো ঝামেলা আছে। কথা শুনে তখন মিস্টার জিহো বলে যে আমি বিষয়টি পরে দেখব। এরপর বলে যে ইউনার উপর আরো বেশি করে সতর্ক নজর রাখতে, যেহেতু ও তার বউ হওয়ার স্বপ্ন দেখছে, তাই ও যে কোনো সময় বড় কোনো ঘটনা ঘটাতে পারে, তাই ওকে সবসময় চোখে চোখে রাখতে বলে। অন্যদিকে গ্র্যান্ডপার আদেশে ইয়ানাকে চোখ মুখ বেঁধে রাস্তা থেকে তুলে নিয়ে আসলে আর ওদিকে বাচ্চারা ওদের মায়ের কোনো খোঁজ না পাওয়ায় ওদের বাবাকে সে খবরটি জানায়। আর তখনই মিস্টার জিহো শুনে সে ম্যানেজারকে এখনই খোঁজ লাগাতে বলে। আর এদিকে গ্র্যান্ডপা ইয়ানাকে ধরে এনে এই বলে বোঝাতে থাকে যে শুনেছি তোমার সাথে আমার নাতি জিহোর সাথে বিয়ে হয়েছে, কিন্তু তোমার মতো গরিব মেয়ের সাথে আমাদের স্ট্যাটাসে কোনোভাবেই যায় না। এমনকি এটাও শুনেছি যে তোমার সাথে অন্য লোকের সম্পর্কও ছিল। আর এ কারণে গ্র্যান্ডপা ওকে ব্ল্যাঙ্ক একটি চেক ধরিয়ে দেয় আর বলে যে তোমার যত টাকা লাগে তুমি সেই সংখ্যাটি বসিয়ে জিহো ও জিসার জীবন থেকে দূরে সরে যাও। এরপর ইউনাকে দেখিয়ে বলে যে ও হচ্ছে আমার নাতি জিহোর ফিউচার ওয়াইফ, তাই তোমার এখানে কোনো ভূমিকা নেই। কথা শুনে ইউনা ওর হাতে চেকটি ধরিয়ে দিলে চেকটি হাতে নিতেই তখনই বাচ্চারা সহ মিস্টার জিহো সেখানে চলে আসে আর বলে এখানে এসব কি চলছে। তখন গ্র্যান্ডপা বলে আমি যা করছি তোমার ভালোর জন্যই করছে। ইউনা বলে একজন লোভী মহিলা ওকে চেক দিতেই ও লোভে পড়ে তোমাকে এখন ছেড়ে দিতে চাইছে। জিহো এই কথা শুনতেই তখনই ইয়ানাকে এই প্রশ্ন করলে ইয়ানাও তাই বলে যে হ্যাঁ আমি লোভী আর এই জন্যই এখানে এসেছি, আর এই টাকা দিয়ে আমি আমার সন্তানের ভবিষ্যৎ গড়ব। বাট এই কথা জিহো কোনোভাবেই বিশ্বাস করতে না চাইলে ইউনা বলে যে শুধু তাই নয়, 6 বছর আগে সেই হোটেলের মেয়েটি আমিই ছিলাম, কিন্তু সেদিন আমি প্রেগনেন্ট হওয়ায় লজ্জায় কাউকে একথা বলতে পারিনি, তাই বেবি হওয়ার পর লজ্জায় আমি কাউকে মুখ দেখাতে পারবো না বলে তখনই আমি বিদেশ চলে গিয়েছিলাম।
কিন্তু খোঁজ নিয়ে যখন আমি পরে জানতে পারলাম যে সেই পার্সনটি আর কেউ নয়, তুমি। আর তখনই তোমার সাথে দেখা করার জন্য আমি বিদেশ থেকে এখানে চলে এসেছি। একথা বলে ইউনা মিস্টার জিহোর বিশ্বাস অর্জন করার চেষ্টা করলে, বাট মিস্টার জিহো কোনো কথাই বিশ্বাস করে না। এরপর ইউনা জিসার মাথার উপর হাত রেখে বলে যে এই সন্তান আমাদেরই। কিন্তু জিসাও তো সাথে সাথে একথা শোনার পরেই ওর হাত ঝাড়া দিয়েও সরিয়ে দেয়। ওদিকে মিস্টার জিহোর তো এতদিন পর এসব কথা শুনে তার কাছে পুরোদমে সবকিছু ওলটপালট শুরু হয়ে যায়, যার জন্য এর প্রুফ দেখাতে ইউনাকে তখন ডিএনএ টেস্ট করতে বললে ইউনা বলে আমি টেস্ট করতে রাজি আছি, তবে একটি শর্ত আছে, আমার সাথে সাথে ইয়ানাকেও ডিএনএ টেস্ট করানো হোক। আসলে ইউনার এই কথা বলার কারণ হচ্ছে যাতে ও ইয়ানার একটি ডিএনএ প্রুফ নিতে পারে। এরপর জিসাও সহ দুজনেরই চুল প্রুফ করতে ম্যানেজারকে দেওয়া হয় এবং 2 ঘন্টার মধ্যে এর রেজাল্ট আনতে বলে, সাথে কড়া বডিগার্ডও রাখতে বলে যাতে কোনো রকম এখানে জালিয়াতি না হয়। আর ওদিকে ইউনা তৎক্ষণাৎই ও জিহোর সৎভাই চাংকে তখনইও SMS পাঠিয়ে দেয়। এরপর দেখানো হয় যে ম্যানেজার কিছু বডিগার্ড নিয়ে সেই চুল ল্যাবে এসে এক ডক্টরের কাছে জমা দেয় এবং সেটি তাড়াতাড়ি রেজাল্ট দিতে বলে, সাথে এটাও বলে যেন খুব সতর্কভাবে পরীক্ষা করা হয়। এরপর সেই ডক্টর ভেতরে এসে মুখোশ খুলে সে চুলগুলো ছুঁড়ে ফেলে দেয়, শুধুমাত্র ইয়ানার প্রুফ ছাড়া। আর এদিকে মিস্টার জিহো তার গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করে যে আপনি জিসাওকে কিভাবে খুঁজে পেয়েছিলেন। আর তারপরে আমাদের সেই 6 বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে গ্র্যান্ডপা কোনোভাবে যখন জানতে পারে যে এই বেবি তার নাতিরই সন্তান, আর তখনই সে ওই হসপিটালে ছুটে যায় এবং তার গ্র্যান্ডসনকে নিয়ে আসে ঠিকই, বাট সেদিনে সে গর্ভধারিণী কে ছিল সে সেটার কোনোভাবে জানার চেষ্টা করেনি। এরপর গ্র্যান্ডপা বলে যে আমার মনে হয়েছে এই সন্তানের কথা যদি কোনোভাবে তোমার সৎ ভাই চ্যাং যদি জানতে পারত, তবে সে সম্পত্তির লোভে এই সন্তান দিয়ে তোমার উপর কোনো ক্ষতি করতে পারত। আর তাই আমি জানা মাত্রই তোমার বেবিকে নিয়ে আসি এবং তোমাকে কোনো আদার্স মহিলার সংস্পর্শে আসতে দেইনি। জিহু বলে আপনি যাই বলেন না কেন আমি ইউনাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না, কারণ আমার একমাত্র স্ত্রী ইয়ানা। আর কথা শুনতেই দুজনের তা হজম করতে কঠিন হয়ে যায়, কেননা ইউনা কোনোভাবেই মিস্টার জিহোকে নিজের হাতের মুঠোয় ও কোনোভাবেই আনতে পারছে না। আর তখনই ম্যানেজার রেজাল্ট নিয়ে এলে এদিকে ইউনাকে চাং SMS দিয়ে জানায় কাজ হয়ে গেছে। এরপর ডিএনএ রেজাল্টে জানা যায় যে ইয়ানা নয় বরং ইউনাই হচ্ছে জিসার আসল মা। বাট এর রেজাল্টে মিস্টার জিহোর কোনোভাবে তা বিশ্বাস হচ্ছিল না, তাই সে ম্যানেজারকে বারবার জিজ্ঞেস করছিল যে যাওয়ার পথে সাথে কড়া সিকিউরিটি ছিল কিনা। ম্যানেজার তখন হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আর এদিকে জিসাও তো কোনোভাবে ওর মাকে ছাড়তে রাজি নয়। ইয়ানা তখন কাঁদতে কাঁদতে ওকে ছেড়ে চলে যেতে গেলে তখনই দেখে যে জিসার নাক দিয়ে অনবরত রক্ত ঝরছে। অমনি ওকে হসপিটালে এনে ভর্তি করলে জিসাও তখন শুধু বারবারই একথাই বলে যে মম তুমি আমাকে ছেড়ে যেও না। আর তার কিছুক্ষণ পরে ডক্টর ভেতর থেকে এসে জানায় যে ওর তীব্র লিউকেমিয়া হয়েছে, আর এই রোগ থেকে সেরে ওঠা খুবই কঠিন যদি না এর সঠিক ট্রিটমেন্ট হয়, নয়তো সে ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে যাবে। ঠিক তখনই ইউনা আসে এবং জিহুকে এই প্রস্তাব দেয় যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি হও তবে আমরা নতুন একটি বেবি জন্ম দিব এবং এই বেবির মাধ্যমেই জিহুকে বাঁচাতে পারবো। একথা শুনে জিহো ডক্টরের দিকে তাকালে ডক্টরও তখন হ্যাঁ সূচক মাথা নাড়ায় এবং বলে যে এছাড়া কোনো উপায় নেই। ওদিকে এই কথা শুনে চাং ইউনাকে বলে যে তুমি তো কোনোভাবেই এই বেবির জন্ম দিতে পারবে না, তবে কিভাবে সম্ভব জিসাওকে বাঁচানো। ইউনা বলে যে সেই ব্যবস্থা আমিই করব। এরপরও ইয়ানাকে আমি কোনোভাবেই মিস্টার জিহোর স্ত্রী হতে দেব না। আর ওদিকে ইয়ানা জিহুকে বোঝায় ডিভোর্স পেপারে সাইন করতে, যেহেতু ডিএনএ টেস্টে জিসাও ওর আসল মা খুঁজে পেয়েছে তাই ও চলে যেতে চায় এবং ইউনার কথা মেনে নিয়ে দুজনকে বিয়ে করতে বলে। একথা বলে ইয়ানা ওখান থেকে চলে যায়। আর এদিকে মিস্টার জিহো সে ডিভোর্স পেপারটি হাতে নিয়ে সে এই মুহূর্তে কি করবে তা কিছুই ভেবে পাচ্ছে না। আর তারপরেই সে তার ম্যানেজারকে ডেকে বলে যে ডিএনএ টেস্টের দিন কোনো ঝামেলা হয়েছিল কিনা। ম্যানেজার বলে যে সেরকম কিছুই মনে হয়নি, তবে ডক্টরকে দেখে আমার কিছুটা পরিচিত মনে হচ্ছিল যেন আপনার সৎ ভাই চাঙের মতো কিছুটা দেখতে। আর কথা শুনতেই তখনই মিস্টার জিহো সেই ডক্টরের আরো খোঁজ লাগাতে বলে। আর এর ঘন্টাখানিক পরেই তখন ম্যানেজার খবর নিয়ে আসে যে হ্যাঁ সে তো মিস্টার জিহোর সৎ ভাই চাঙই ছিল, যে কিনা এখন ইউনার সাথে যোগ দিয়েছে। আর কথা শুনতেই মিস্টার জিহোর যা বোঝার তা বোঝা হয়ে যায় এবং সেই মুহূর্তে জিসাও জেগে যায় এবং আবারও ওর নাকে প্রচন্ড ব্লাড শুরু হলে ওদিকে ইয়ানা আড়াল থেকেও জিসাওকে দেখতে এলে তখনই মিস্টার জিহোর ডাক শুনে ডক্টররা দৌড়ে আসে এবং আবারও ইউনা এসে মিস্টার জিহোকে বিয়ের জন্য চাপ দিতে থাকে, যার ফলে মিস্টার জিহো শেষ পর্যন্ত ওকে এই প্রস্তাব দেয় যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, তবে তার আগে তুমি একটি বেবি জন্ম দাও।
আর এই কথা শুনতেই ইউনা তখন সব প্রস্তুতি নিতে ও সেখান থেকে চলে যায় এবং তারপরে ওর বয়ফ্রেন্ডকে ফোন দেয় আর বলে যে আমার স্বার্থ উদ্ধার হলেই এবং আমি এই সমস্ত কিছু সম্পত্তির মালিক হলেই তখন মিস্টার জিহুকে তা আমার জানার দরকার নেই। এরপর রাতে ওরা দুজন একসাথে থাকার জন্য প্রস্তুতি নিতে থাকলে ইউনা তখন ড্রিঙ্কসের সাথে কিছু নেশাজনক মিশিয়ে দেয় যাতে মিস্টার জিহু ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এবং কি ঘটে তা যেন কোনো কিছুই টের না পায়। আর তারপরে সেই ওয়াইন খেয়ে মিস্টার জিহু মুহূর্তের মধ্যেই সে ঘুমে বেহুশ হয়ে থাকে। ঠিক তখনই চাং ইয়ানাকেও সে একই কাদায় সে বেডে নিয়ে আসে এবং দুজনকে একই বেডে শোয়ানো হয়। এরপর চাং ইউনাকে বলে যে দুজনকে এখন ঠিক 6 বছর আগে যেমনটি দেখতে লাগছিল ঠিক তেমনটি দেখতে লাগছে। আর একথা মিস্টার জিহু শুনে ফেলে আর এই দুজন ওদেরকে একা বেডে ছেড়ে দিয়ে ওরা রাতে এনজয় করতে চলে যায়। এরপর ওরা চলে গেলে তারপর আমাদের পেছনের দৃশ্য দেখানো হয় যেখানে মিস্টার জিহুর ম্যানেজারের কথায় তার আগেই ইউনাকে সন্দেহ হয়েছিল, যার ফলে সে নেশার বোতলটি তখনই সরিয়ে ফেলে, যে কারণে ইউনা তাকে বেহুশ করতে পারেনি। এরপর ওদের কথায় সে এও শিওর হয় যে 6 বছর আগে হোটেলে থাকা মেয়েটি তবে ইউনা নয় বরং ইয়ানাই ছিল। আর তারপর দুজন রাতে মিলিত হবার পর সকালে ইয়ানার ঘুম ভাঙে আর ওর নিজের এই অবস্থা দেখে তখন ও এখানে কেন জিজ্ঞেস করলে জিহু ইউনার সব কুকর্ম তখন সবকিছু খুলে বলে। আর ইয়ানাও সে নিজে থেকে এখন সে পুরোপুরি ক্লিয়ার হয়। আর পরদিনই মিস্টার জিহুর আদেশে লোক পাঠিয়ে চাংকে শায়েস্তা করতে ধরে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ইউনাকে বাসায় ডেকে এনে মিস্টার জিহু তখন ওর সকল কুকর্ম ফাঁস করে দেয়। আর এর আগে ইউনা ও ইয়ানাকে মারতে গেলে জিহু বরং ওকে আরও ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। ইউনা তখন মিস্টার জিহুকে কেঁদে কেঁদে অনেক বোঝানোর চেষ্টা করলে কিন্তু মিস্টার জিহু তো কোনোভাবে বিশ্বাস তো করেই না, বরং ওকে এ বাড়ি থেকে চিরকালের জন্য বের হয়ে যেতে বলে। এবং তারপরে ওদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আর এদিকে ইয়ানাও জিসাও যে ওর আসল ছেলে জানতে পারলে তখন ওর প্রতি ওর ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যায়। ওদিকে জিহু এতদিন পর তার নিজের মেয়ের আসল পরিচয় পেয়ে তার ভালোবাসাও ডাবল হয়ে যায়। এরপর সে ইয়ানাকে ছেলে মেয়ের সামনেই রিং পরিয়ে বিয়ে প্রপোজ করলে আর তখনই হঠাৎ ইয়ানার বমি বমি ভাব শুরু হয়। মিস্টার জিহু তখন বুঝতে পারে যে সে আবারও বাবা হতে যাচ্ছে এবং এতে করে জিসাও বেঁচে যাবে। আর সেই খুশিতে সে ইয়ানাকে ভালোবেসে আরও জড়িয়ে ধরে এবং এরই সাথে এই পুরো ড্রামাটি শেষ হয়।